সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে হরমুজ দখলে নেওয়া যাবে না, তেহরানের নিয়ন্ত্রণে থাকবে জলপথ। ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না সাফ জবাব ট্রাম্পের। গাজা ইয়েলো লাইনে ইসরায়েলি বাহিনীর সহিংসতা, 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা। ধ্বংসস্তূপ থেকে পাওয়া গেল 21 জনের মরদেহ। সরঞ্জাম সংকটে ব্যাহত উদ্ধার কাজ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের আক্রমণে 11 জনের প্রাণহানি। হিজবুল্লাহর হামলায় 3 দখলদার সেনা আহত হওয়ার পাল্টা অভিযান, দাবি তেল আবিবের। রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা। ফ্লেমিঙ্গো মিসাইল ব্যবহার করে অভিযান, দাবি জেলেনস্কির। পাল্টা আক্রমণে কয়েকজন হতাহত। এবং দাবানল নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা ক্রোয়েশিয়ার। সরিয়ে নেওয়া হয়েছে 1200-র বেশি মানুষ। বেলজিয়ামে পুড়ছে শত শত হেক্টর বনভূমি। স্পেন, ফ্রান্সেও উদ্বেগ বাড়াচ্ছে আগুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে হরমুজ প্রণালী দখল করা যাবে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরানের নিয়ন্ত্রণেই থাকবে এই জলপথ। এদিকে জ্বালানির দাম বাড়লেও ইরানে আগ্রাসনের জন্য ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়েছেন ট্রাম্প। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিবর্তে মধ্যপ্রাচ্যে ইউএসএস জর্জ H.W. বুশ মোতায়েন করেছে ওয়াশিংটন। সম্প্রতি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অঞ্চল ঘোষণার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তার দাবি, সামাজিক মাধ্যমে দেয়া পোস্ট, বিমানবাহী রণতরী কিংবা কোনো আদেশ দিয়ে হরমুজ প্রণালী দখল করা সম্ভব নয়। ইরানের নিয়ন্ত্রণে এই জলপথ খোলা ও বন্ধ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হরমুজ প্রণালীর বর্তমান অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছেন, ইরানে হামলা শুরুর আগ পর্যন্ত এই জলপথে কোনো সমস্যা ছিল না। একই সুরে কথা বলে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন, মার্কিন অবরোধে ইরানের বন্দর ও তেল রফতানি কার্যত আটকে যাওয়ায় মূল্যস্ফীতি বেড়েছে। আর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো আলোচনা চলছে না বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তান ও কাতার মধ্যস্থতাকারী হিসেবে বার্তা আদান প্রদান করলেও তা সরাসরি আলোচনা নয়। ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের কারণে মার্কিন নাগরিকদের ওপর পড়া আর্থিক চাপ ও জীবনযাত্রার অতিরিক্ত ব্যয়কে সামান্য বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধ চালানোর জন্য তিনি কখনোই ক্ষমা চাইবেন না। এদিকে যুদ্ধের সময় নিখোঁজ 3 ইরানি পাইলটকে কাতার জীবিত আটক করেছে বলে দাবি করেছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর নিখোঁজ ব্যক্তিদের সন্ধান কমিটির প্রধানের চিঠি অনুযায়ী মার্চে কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার মিশনে যাওয়া 2টি Su-24 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর তাদের আটক করা হয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। আরব সাগরে ইউএসএস জর্জ H.W. বুশ বিমানবাহী রণতরী মোতায়েনের ছবি প্রকাশ করেছে সেন্ট্রাল কমান্ড। এর আগে দীর্ঘ সময় ধরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। ইরানের সামরিক শক্তি পুনর্গঠনের গতি দেখে হতবাক ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা। জেরুজালেম পোস্টের দাবি, প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে নিজেদের সামরিক সক্ষমতা পূরণ করছে তেহরান। মার্কিন গোয়েন্দা মূল্যায়নও বলছে, ইরানের পুনর্গঠনের গতি পূর্বাভাসের তুলনায় বেশি। তবে ইরানের সামরিক সক্ষমতা কতটা পুনরুদ্ধার হয়েছে তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী। হামলা বন্ধ হলেও থামেনি ইরানের সামরিক প্রস্তুতি। দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা দ্রুত পুনর্গঠনের ঘটনায় বিস্মিত ইসরায়েল। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সংবাদ মাধ্যমটির দাবি, যুদ্ধের মূল পর্ব দ্রুত শেষ হওয়ার পর দ্রুত নিজেদের সামরিক অস্ত্রভান্ডার পূরণ করেছে তেহরান। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের গতি নিয়েই শঙ্কিত ইসরায়েল। প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার সময় ইরানের কাছে প্রায় 1300 ক্ষেপণাস্ত্র ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে সেই সংখ্যা বেড়ে প্রায় 2500-তে পৌঁছায়। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যমটির দাবি, নতুন অস্ত্র উৎপাদনের গতি প্রত্যাশার চেয়ে দ্রুত এগোচ্ছে। একই ধরনের চিত্র উঠে এসেছে মার্কিন গোয়েন্দা মূল্যায়নেও। 4 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম CNN জানায়, সামরিক সক্ষমতা পুনর্গঠনে তাদের পূর্বাভাস দেয়া সময়সীমার চেয়েও ইরান দ্রুত এগিয়ে যাচ্ছে। এর আগে এক মার্কিন কর্মকর্তা ইরান 6 মাসের মধ্যে অর্থাৎ নভেম্বর নাগাদ ড্রোন হামলার সক্ষমতা পুরোপুরি ফিরিয়ে আনতে পারে বলে আভাস দিয়েছিলেন। গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত 2টি সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যমটির দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র পুনর্গঠনের প্রয়োজনীয় উপাদান চীন থেকে সরবরাহ অব্যাহত রয়েছে। একই সময়ে যুদ্ধের কারণে দীর্ঘপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের মার্কিন মজুত দ্রুত কমে যাওয়া নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
তবে ইরানের সামরিক সক্ষমতা আগের অবস্থায় ফিরেছে এমন দাবি সরাসরি স্বীকার করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। জেরুজালেম পোস্টকে আইডিএফ জানিয়েছে, যুদ্ধের সময় দেশটির বিভিন্ন সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, যে কারণে ইসলামী প্রজাতন্ত্রে আগের মতো একই মাত্রা ও গতিতে সেগুলো পুনর্গঠন করা কঠিন হয়ে পড়বে। তেহরানের সক্ষমতা পুনর্গঠনের প্রচেষ্টা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার কথাও জানিয়েছে বাহিনীটি। সৌদি আরবের সঙ্গে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান সহ 13টি দেশ। সদস্য দেশগুলো গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক মহড়া এবং সমন্বিত কার্যক্রম পরিচালনা করবে। তবে হুতিদের বিরুদ্ধে সরাসরি অভিযান চালানোর ঘোষণা না থাকায় জোট সফল হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। যদি অনেকে বলছেন গোষ্ঠীটির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে হলে আন্তর্জাতিক সমর্থন আদায়ে সাহায্য করবে এই প্ল্যাটফর্ম। লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীতে আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা বজায় রাখতে 13টি দেশকে সাথে নিয়ে একটি বহুজাতিক সামুদ্রিক সামরিক জোট গঠন করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলো নিয়ে গঠিত এই জোটের মূল লক্ষ্য নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা এবং বাণিজ্যিক জাহাজে হামলা প্রতিরোধ করা। রিয়াদের পক্ষ থেকে জানানো হয়েছে, জোটে যুক্ত হওয়ার জন্য আরও কয়েকটি দেশের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নৌ নিরাপত্তা নিশ্চিতে জোটভুক্ত দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক মহড়া এবং সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হবে। নতুন গঠিত এই সামরিক জোটের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল শেহরিকে। জোটের লক্ষ্য ও কাঠামোর সাথে একমত হওয়া যে কোনো দেশের জন্যই এই জোটের দ্বার উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশ্লেষকরা বলছেন, হুতিদের আগ্রাসন প্রতিরোধ এবং লোহিত সাগরের সংকটকে কেবল নিজস্ব সমস্যা হিসেবে না দেখে বৈশ্বিক সমস্যা হিসেবে তুলে ধরতেই আন্তর্জাতিক পরিমণ্ডলে এই উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সাম্প্রতিক সময়ে সৌদি পতাকাবাহী জাহাজে বারবার হামলার ঘটনা এবং কৌশলগত রুটগুলো বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় এই পদক্ষেপকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রাথমিকভাবে এটি একটি প্রতিরক্ষামূলক জোট হিসেবে শুরু হলেও পরবর্তীতে হুতিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে হলে আন্তর্জাতিক সমর্থন আদায়ে সাহায্য করবে এই প্ল্যাটফর্ম। রাজনৈতিক ঘোষণার বাইরে গিয়ে বাস্তব ক্ষেত্রে এই জোট কতটা দৃশ্যমান ও কার্যকর প্রভাব ফেলতে পারবে তার ওপরই নির্ভর করছে লোহিত সাগর অঞ্চলে বাণিজ্য ও নিরাপত্তার ভবিষ্যৎ। গাজায় তথাকথিত ইয়েলো লাইনের কাছে 2 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। উপত্যকায় 2 ভবনের ধ্বংসস্তূপ থেকে 21 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস মিলেছে। গাজা নতুন রাজনৈতিক প্রধান বেছে নিতে আগামী সপ্তাহে অভ্যন্তরীণ নির্বাচন করবে সংগঠনটি। যুদ্ধের আগুন থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না গাজা উপত্যকা। স্থানীয় সময় শনিবার দের আল বালা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। একই দিনে রাফা ও গাজা সিটির বিভিন্ন এলাকায় ভবন ধ্বংস এবং গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। উপত্যকায় দখলদার বাহিনীর একটি ট্যাঙ্কে বিস্ফোরক দিয়ে হামলার ঘটনাও ঘটেছে। কথিত ইয়েলো লাইনের কাছে গিবাদি ব্রিগেডের ট্যাঙ্কে এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে হতাহত না হলেও কয়েকজনকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে গাজা সিভিল ডিফেন্সের অভিযানও চলছে। শনিবার 2টি ধ্বংস হওয়া বাড়ির নিচ থেকে 21 ফিলিস্তিনের মরদেহ উদ্ধার করা হয়। আরও একটি বাড়ির নিচে প্রায় 40 জনের মরদেহ থাকার কথা জানিয়েছে সংস্থাটি। ভারী যন্ত্রপাতি, জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জামের সংকটে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এদিকে গাজার 34টি অক্সিজেন স্টেশনের মধ্যে 22টি এখন পুরোপুরি অচল। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চালু থাকা 12টি স্টেশন অত্যন্ত জটিল প্রযুক্তিগত ও যান্ত্রিক পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে অক্সিজেন সরবরাহ করা কঠিন হয়ে পড়ছে। সিলিন্ডার ভরার কাজে ব্যবহৃত 30টি যন্ত্রের মাত্র 4টি এখন সচল। হাসপাতাল ও বাড়িতে রোগীদের অক্সিজেন সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তাদের। অন্যদিকে হামাসের গাজা ব্যুরোর প্রধান নির্বাচনে আলী আল আমুদির নামই সবচেয়ে জোরালোভাবে সামনে এসেছে। হামাস ঘনিষ্ঠ সূত্রের দাবি, সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও যুদ্ধ শুরুর পর আমুদি সংগঠনটির রাজনৈতিক তৎপরতা জোরদারের পক্ষে অবস্থান নিয়েছেন। হামাসের গাজা, পশ্চিম তীর ও প্রবাসী সদস্যদের জন্য আলাদা নেতৃত্ব কাঠামো রয়েছে। গত জুলাইয়ে খলিল আল হাইয়া হামাসের সামগ্রিক রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। এরপরই গাজা ব্যুরোর নতুন প্রধান বেছে নিতে এই নির্বাচন হতে যাচ্ছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলে ভয়াবহ বিমান হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 19 জন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হামলায় তাদের 3 সেনা গুরুতর আহত হওয়ার জবাবে এই অভিযান চালানো হয়। দখলদার বাহিনীর হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। জুনের যুদ্ধবিরতির পর সবচেয়ে বিধ্বংসী ইসরায়েলি হামলার সাক্ষী হয়েছে লেবানন। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে হামলা জোরদার করে ইসরায়েল। শনিবার ভোরে নাবাতিয়ে জেলার আনসার শহরের উপকণ্ঠে একটি বাড়িতে বিমান হামলা চালানো হয়। এতে বাড়িটি পুরোপুরি ধসে পড়ে। ঘটনাস্থলে বেশ কয়েকজন নিহত হন। পরে দের আল জাহরানি এলাকায় আরও এক দফা হামলায় বেশ কয়েকজন হতাহত হন।
তবে ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হামলায় তাদের কয়েকজন সেনা গুরুতর আহত হওয়ার পর পাল্টা অভিযান চালানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনী বা IDF জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে আলী আল তাহের এলাকায় হামলার নির্দেশ দেওয়া হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের ব্যাটালিয়ন কমান্ডার আলী সামির আল হাসানকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তার পরিবারের সদস্যরা সামরিক স্থাপনায় উপস্থিত ছিলেন এবং তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে দাবি করেছে তেল আবিব। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নওয়াব সালাম। তাদের অভিযোগ, আনসারের নিহতরা কোনো সামরিক অবকাঠামোর অংশ ছিলেন না। লেবাননের প্রেসিডেন্ট বলেছেন, হামলা ও যুদ্ধবিরতি কাঠামোর বারবার লঙ্ঘন আসন্ন আলোচনার জন্য একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। অন্যদিকে হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতি কাঠামোকে অকার্যকর করে নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা। হিজবুল্লাহ সরাসরি আলোচনায় অংশ না নিলেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অত্যাধুনিক FP5 ফ্লেমিঙ্গো ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে। এছাড়া কৌশলগত গুরুত্বপূর্ণ রুশ বিমান ঘাঁটিতেও হামলার কথা জানায়। পাল্টা হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এর মধ্যে ইউক্রেনে মার্কিন অস্ত্র পাঠানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চেয়েছে ক্রেমলিন। দিন দিন আরও জটিল হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমীকরণ। স্থানীয় সময় শনিবার রাশিয়ার সামারা অঞ্চলের একটি শিল্প স্থাপনায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলার লক্ষ্য ছিল প্রোগ্রেস সেন্টার। এটি মূলত রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের অন্যতম প্রধান স্থাপনা এবং সামরিক মহাকাশ ও যোগাযোগ প্রযুক্তির সঙ্গে সরাসরি যুক্ত। তিনি দাবি করেন, নিজেদের তৈরি ফ্লামিঙ্গো ক্ষেপণাস্ত্র দিয়ে সীমান্ত থেকে প্রায় 900 কিলোমিটার দূরের এই স্থাপনায় আঘাত হানা হয়েছে। প্রায় 700 কিলোমিটার দূরের সাভাসলেইকা বিমান ঘাঁটিতেও হামলার দাবি করেছে কিয়েভ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 19টি অঞ্চল, কৃষ্ণ সাগর ও আজভ সাগর এবং ক্রিমিয়া জুড়ে 598টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সামারা অঞ্চলের শিল্প স্থাপনায় ক্ষয়ক্ষতির কথাও জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। মস্কো অঞ্চলের সাতুরায় ইউক্রেনীয় ড্রোন হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। পাল্টা হামলা চালিয়েছে রাশিয়াও। ইউক্রেনের নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের মারহানেতেস শহরে একটি আবাসিক ভবনে রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জাপোরিঝিয়ায় রুশ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। ওডেসা অঞ্চলে একটি জুতার কারখানার গুদাম ও ক্যান্টিনে হামলার পর আগুন ধরে যায়। উত্তেজনার মধ্যে ইউক্রেনের সম্ভাব্য বড় আকারের মার্কিন অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর পরিকল্পনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে মস্কো। তুরস্কে থাকা মার্কিন অস্ত্রের একটি বড় মজুদ কিয়েভে পাঠানোর সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও তুরস্কের কাছে ব্যাখ্যা চেয়েছে রাশিয়া। মস্কোর দাবি, এমন কোনো অস্ত্র হস্তান্তর হলে দুই দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্কের গুরুতর ক্ষতি হতে পারে। রাশিয়ার হুমকি মোকাবেলায় সামরিক শক্তি প্রদর্শন করেছে পোল্যান্ড। সশস্ত্র বাহিনী দিবসের রাজধানী ও বাল্টিক উপকূলে আয়োজন করা হয় বিশাল সামরিক ও নৌ কুচকাওয়াজের। আকাশে উড়েছে অত্যাধুনিক সব যুদ্ধবিমান। সড়কে প্রদর্শিত হয়েছে আব্রাহাম ট্যাঙ্ক, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং আধুনিক সাজোয়াজান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে স্থানীয় সময় শনিবার সামরিক শক্তির বড় প্রদর্শন করেছে পোল্যান্ড। রাজধানী ওয়ারশোতে প্রায় 2000 সেনা অংশ নেন সামরিক কুচকাওয়াজে। তাদের সঙ্গে ছিলেন ন্যাটোর মিত্র দেশগুলোর সেনারাও। আকাশে প্রায় 60টি সামরিক বিমান উঠেছে। F-16 ও F-35 যুদ্ধবিমানের পাশাপাশি প্রদর্শনীতে ছিল AH-64 অ্যাপাচি হেলিকপ্টারও। স্থলপথের কুচকাওয়াজে উঠে আসে পোল্যান্ডের সামরিক আধুনিকায়নের চিত্র। প্রদর্শিত হয় আব্রামস লিপার্ড ও K2 ট্যাঙ্ক, বোরসুক ও রোসোমাক সাজোয়াজান এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ছিল রকেট লঞ্চার, নৌমাইন এবং বিভিন্ন ধরনের সামরিক ড্রোনও। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ ন্যাটো মিত্রদের সেনাদের অংশগ্রহণে কুচকাওয়াজে জোটের সামরিক সংহতির বার্তা উঠে আসে। একই সময় বাল্টিক সাগরের গদিনিয়া উপকূলে আয়োজন করা হয় পৃথক নৌ কুচকাওয়াজ। এতে অংশ নেয় প্রায় 20টি যুদ্ধজাহাজ ও নৌযান। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, এই স্থল ও নৌ কুচকাওয়াজ প্রতিবেশী, মিত্র ও শত্রু সবার জন্য একটি খোলা বার্তা। তার ভাষায়, পোল্যান্ড নিরাপদ রাখতে দেশটি কঠোর পরিশ্রম করছে এবং তারা ভালোভাবে প্রস্তুত। 1920 সালের ওয়ারশো যুদ্ধের 106তম বার্ষিকীও পালিত হচ্ছে এবারের আয়োজনে। ওই যুদ্ধে সোভিয়েত রেড আর্মির অগ্রযাত্রা ঠেকিয়ে দিয়েছিল পোল্যান্ড। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পূর্ব ইউরোপে নিরাপত্তা উদ্বেগ বাড়ায় সামরিক সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছে ওয়ারশো। 2026 সালে প্রতিরক্ষায় জিডিপির 4.8% ব্যয়ের পরিকল্পনা রয়েছে পোল্যান্ডের। দাবানল মোকাবেলায় হিমশিম খাচ্ছে ইউরোপ। ক্রোয়েশিয়ার বেড়েই চলেছে প্রাণহানি। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে হাজারের বেশি বাসিন্দা ও পর্যটককে। বেলজিয়ামের ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়েছে 1600 হেক্টর বনভূমি। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিস্থিতি উদ্বেগজনক। স্পেনে এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন।
এর ভয়াবহতায় পড়ছে ইউরোপের বিভিন্ন অঞ্চল। ক্রোয়েশিয়ার দালমাতিয়া অঞ্চলে প্রবল বাতাসে দ্রুত ছড়িয়ে পড়া আগুন আছড়ে পড়ে পর্যটন শহর ওমিশে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1200 মানুষকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী ও জরুরি সেবার কর্মীরা। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও পরিস্থিতি উদ্বেগজনক। লুগলন এলাকার দাবানলে পুড়েছে প্রায় হাজার হাজার হেক্টর এলাকা। সরিয়ে নেওয়া হয়েছে 650 জনকে। আগুন নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া থেকে পাঠানো হয়েছে চিনুক দমকল হেলিকপ্টার ও বেল 412। প্রায় 30 জন কর্মী সহ এই দুটি উড়োজাহাজ সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ফরাসি কর্তৃপক্ষকে সহায়তা করবে। বেলজিয়ামেও ভয়াবহ রেকর্ড করেছে দাবানল। দেশটির সবচেয়ে বড় প্রাকৃতিক সংরক্ষণ এলাকা হাইফেন্সে আগুনে পুড়েছে প্রায় 1600 হেক্টর এলাকা। এটি দেশটির ইতিহাসের সবচেয়ে বড় দাবানল। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী সহ বিভিন্ন এলাকার প্রায় শত শত দমকল কর্মী পালাক্রমে কাজ করছেন। পানি ছিটিয়ে আগুনের বিস্তার ঠেকাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর 4টি ফায়ার ইঞ্জিন। স্পেনের হুয়েলবা ও সেভিয়া প্রদেশে ছড়িয়ে পড়া দাবানলে আক্রান্ত হয়েছে 38,000 হেক্টরের বেশি এলাকা। আগুন নিয়ন্ত্রণে রাতভর কাজ করেছেন প্রায় 700 দমকল কর্মী। ইউরোপের বিভিন্ন দেশে চলতি গ্রীষ্মে একের পর এক তাপপ্রবাহের সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ খরা। বিজ্ঞানীদের মতে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র গরম ও শুষ্ক আবহাওয়া আরও ঘন ঘন তৈরি হচ্ছে, যা দাবানলকে দ্রুত ছড়িয়ে পড়তে এবং দীর্ঘস্থায়ী হতে সহায়তা করছে। ফ্রান্স, স্পেন ও গ্রিসের পাশাপাশি বলকান অঞ্চলও এবছর একাধিক তাপপ্রবাহের মুখে পড়েছে।